রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বামী। আজকে গল্পের তৃতীয় পর্ব। আমার মামা আর যাই হন, তার মনটা প্যাঁচালো ছিল না। তাছাড়া লিখে পড়ে তর্ক করে ভগবানকে উড়িয়ে দেবার ফোন দিতেই সমস্ত অন্তঃকরণটা তার এমনই অনুক্ষণ ব্যস্ত হয়ে থাকতো যে তার নাকের ডগায় কী যে ঘটছে তা দেখতে পেতেন না। আমি এই বড় একটা মজা দেখেছি। জগতের সবচেয়ে নামজাদা নাস্তিকগুলোই হচ্ছে সবচেয়ে নিরেট বোকা। ভগবানের যে লীলার অন্ত নেই, তিনি যে এই না রূপেই তাদের 15 আনা মন ভরে থাকেন, এ তারা টেরই পায় না। সব প্রমাণ হোক অপ্রমাণ হোক, তার ভাবনাতেই সারাদিন কাটিয়ে দিয়ে বলে সংসারের মানুষগুলো কি বোকা। তারা সকাল সন্ধ্যায় বসে মাঝে মাঝে ভগবানের চিন্তা করে। আমার মামারও ছিল সেই দশা। তিনি কিছুতেই দেখতে পেতেন না, কিন্তু মা তো তা নয়। তিনি যে আমারই মতো মেয়ে মানুষ, তার দৃষ্টিকে ফাঁকি দেওয়া তো সহজ ছিল না। আমি নিশ্চয়ই জানি মা আমাদের সন্দেহ করেছিলেন। আর সামাজিক বাধা আমাদের দুজনের মধ্যে যে কত বড় ছিল, এ শুধু যে তিনিই জানতেন, আমি জানতুম না তা নয়। ভাবলেই আমার বুকের সমস্ত রস শুকিয়ে কাঠ হয়ে উঠত। তাই ভাবনার এই বিশ্রী দিকটাকে আমি দুহাতে ঠেলে রাখতুম। কিন্তু শত্রুর বদলে যে বন্ধুকেই ঠেলে ফেলেছি, তাও টের পেতুম। কিন্তু হলে কি হয়, যে মাতাল একবার কড়া মদ খেতে শিখেছে, জল দেওয়া মদে আর তার মন ওঠে না। নির্জলা বিষের আগুনে কলজে পুড়িয়ে তোলাতেই যে তার এত মস্ত সুখ। আর একটা জিনিস আমি কিছুতেই ভুলতে পারতুম না, সেটা মজুমদারদের ঐশ্বর্যের চেহারা। ছেলেবেলা মায়ের সঙ্গে কতদিনই তো তাদের বাড়িতে বেড়াতে গেছি। সেই সব ঘরদোর, ছবি, দেয়ালগিরি, আলমারি, সিন্ধু, আসবাবপত্রের সঙ্গে কোনো একটা ভাবী ছোট একতলা শ্বশুরবাড়ি কদাকার মূর্তি কল্পনা করে মনে মনে আমি যেন শিউরে উঠতুম। মাসখানেক পরে একদিন সকালবেলা নদী থেকে স্নান করে বাড়িতে পা দিয়েই দেখি বারান্দার উপর একজন পৌরগোছের বিধবা স্ত্রীলোক মায়ের কাছে বসে গল্প করছে। আমাকে দেখে মাকে জিজ্ঞাসা করলে, এটিই বুঝি মেয়ে? মা ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ মা, এই আমার মেয়ে। বাড়ন্ত গড়ন নইলে? স্ত্রীলোকটি হেসে বললে, তা হোক। ছেলেটির বয়সও প্রায় 30, দুজনের মানাবে ভালো। আর ওই শুনতেই দোজ বড়ে, নইলে যেন কার্তিক। আমি দ্রুতপদে ঘরে চলে গেলুম। বুঝলুম ইনি ঘটকি ঠাকুরন আমার সম্বন্ধ এনেছেন। মা চেঁচিয়ে বললেন, কাপড় ছেড়ে একবার এসে বস মা। কাপড় ছাড়া চুলোয় গেল। ভিজে কাপড়েই দোরের আড়ালে দাঁড়িয়ে কান পেতে শুনতে লাগলুম। বুকের কাঁপুনি যেন আর থামতে চায় না। শুনতে পেলুম চিতর গ্রামের কে একজন রাধা বিনোদ মুখুজ্জের ছেলে ঘনশ্যাম। পোড়া কপালে নাকি অনেক দুঃখ ছিল, তাই আজ যে নাম জপের মন্ত্র, সে নাম শুনে সেদিন গা জ্বলে যাবে কেন? শুনলুম বাপ নেই, কিন্তু মা আছেন। ছোট দুটি ভাই, এক ভাইয়ের বিয়ে হয়েছে, একটি এখনো পড়ে। সংসার বড়রই ঘাড়ে, তাই এন্ট্রেন্স পাশ করেই রোজগারের ধান্দায় পড়া ছাড়তে হয়েছে। ধান, চাল, তিসি, পাট প্রভৃতির দালালি করে উপায় মন্দ করেন না, তারই উপর সমস্ত নির্ভর। তাছাড়া ঘরে নারায়ণশীলা আছেন, দুটো গরু আছে, বিধবা বোন আছে, নেই কি? সেই শুধু সংসারের বড় বউ। 7 বছর আগে বিয়ের 1 মাসের মধ্যেই তিনি মারা যান। তারপর এতদিন বাদে এই চেষ্টা। 7 বছর! ঘটকিকে উদ্দেশ্য করে মনে মনে বললুম, পোড়ার মুখী, এতদিন কি তুই শুধু আমার মাথা খেতেই চোখ বুজে ঘুমোচ্ছিলি? মায়ের ডাকাডাকিতে কাপড় ছেড়ে কাছে এসে বসলুম। সে আমাকে খুঁটিয়ে দেখে বললে, মেয়ে পছন্দ হয়েছে, এখন দিন স্থির করলেই হলো। মায়ের চোখ দুটিতে জল টলটল করতে লাগলো। বললেন, তোমার মুখে ফুলচন্দন পড়ুক মা, আর কি বলবো। মামা শুনে বললেন, এন্ট্রান্স? তবে বলে পাঠা, এখন বছর 2 সুদূর কাছে ইংরাজি পড়ে যাক, তবে বিয়ের কথা কওয়া যাবে।
মা বললেন, তোমার পায়ে পড়ি দাদা, অমত করো না, এমন সুবিধে আর পাওয়া যাবে না, দিতে থুতে কিছু হবে না। মামা বললেন, তাহলে হাত পা বেঁধে গঙ্গায় দিকে যা, সেও 1 পয়সা চাইবে না। মা বললেন, 15ই পা দিল যে। মামা বললেন, তা তো দেবেই, 15 বছর বেঁচে রয়েছে যে। মা রাগে দুঃখে কাঁদো কাঁদো করে বললেন, তুমি কি ওর তবে বিয়ে দেবে না দাদা? এরপরে একেবারেই পাত্র জুটবে না। মামা বললেন, সেই ভয় তো আগে থেকে ওকে জলে ফেলে দিতে পারা যায় না। মা বললেন, ছেলেটিকে একবার নিজের চোখে দেখে এসো না দাদা, পছন্দ না হয় না দেবে। মামা বললেন, সে ভালো কথা, রবিবার যাব বলে চিঠি লিখে দিচ্ছি। ভাঙচির ভয় কথাটা মা গোপনে রেখেছিলেন এবং মামাকেও সাবধান করে দিয়েছিলেন। তিনি জানতেন না এমন চোখ কানও ছিল যাকে কোনো সতর্কতা ফাঁকি দিতে পারে না। বাগানে 1 টুকরো শাকের ক্ষেত করেছিলুম। দিন 2 পরে দুপুরবেলা একটা ভাঙা খুন্তি নিয়ে তার ঘাস তুলছি। পায়ের শব্দে মুখ ফিরিয়ে দেখি নরেন। তার সেরকম মুখের চেহারা অনেক দিন পর আর একবার দেখেছিলুম সত্যি, কিন্তু আগে কখনো দেখিনি। বুকে এমন একটা ব্যথা বাজলো যা কখনো কোনো দিন পাইনি। সে বললে, আমাকে ছেড়ে কি সত্যিই চললে? কথাটা বুঝেও যেন বুঝতে পারলুম না। বলে ফেললুম, কোথায়? সে বললে, চিতোর। স্পষ্ট হবা মাত্রই লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেল। কোনো উত্তর মুখে এলো না। সে পুনরায় বললে, তাই আমিও বিদায় নিতে এসেছি, বোধহয় জন্মের মতোই, কিন্তু তার আগে 2টো কথা বলতে চাই, শুনবে? বলতে বলতেই তার গলাটা যেন ধরে গেল। তবুও আমার মুখে কথা জুগালো না, কিন্তু মুখ তুলে চাইলুম। এ কি দেখি, তার 2 চোখ বয়ে ঝরঝর করে জল পড়ছে। ওরে পতিত, ওরে দুর্বল নারী, মানুষের চোখের জল সহ্য করবার ক্ষমতা ভগবান তোকে যখন একেবারে দেয়নি, তখন তোর আর সাধ্য ছিল কি? দেখতে দেখতে আমারও চোখের জলে বুক ভেসে গেছে। নরেন কাছে এসে কোচরের খুঁট দিয়ে আমার চোখ মুছিয়ে দিয়ে হাত ধরে বললে, চলো, ওই গাছটার তলায় গিয়ে বসি গে, এখানে কেউ দেখতে পাবে। মনে বুঝলুম এ অন্যায়, একান্ত অন্যায়, কিন্তু তখনও যে তার চোখের পাতা ভিজে, তখনও যে তার কণ্ঠস্বর কান্নায় ভরা। বাগানের এক প্রান্তে একটা কাঁঠালি চাপার কুঞ্জ ছিল, তার মধ্যে সে আমাকে ডেকে নিয়ে গিয়ে বসালে। একটা ভয় আমার বুকের মধ্যে দূর দূর করছিল, কিন্তু সে নিজেই দূরে গিয়ে বসে বললে, এই একান্ত নির্জন স্থানে তোমাকে ডেকে এনেছি বটে, কিন্তু তোমাকে ছোবো না, এখনো তুমি আমার হওনি। তার শেষ কথায় আমার পোড়া চোখে জল এসে পড়ল। আঁচলে চোখ মুছে মাটির দিকে চেয়ে চুপ করে বসে রইলুম। তারপর অনেক কথাই হলো, কিন্তু থাকবে সেসব। আজও তো প্রতিদিনকার অতি তুচ্ছ ঘটনাটি পর্যন্ত মনে করতে পারি। মরণেও যে বিস্মৃতি আসবে সে আশা করতেও যেন ভরসা হয় না। একটা কারণে আমি আমার এত বড় দুর্গতিতেও কোনো দিন বিধাতাকে দোষ দিতে পারিনি। স্পষ্ট মনে পড়ে আমার চিত্তের মাঝে থেকে নরেনের সংস্রব তিনি কোনোদিন প্রসন্ন চিত্তে গ্রহণ করেননি। সে যে আমার জীবনে কত বড় মিথ্যে, এ তো তার অগোচর ছিল না। তাই তার প্রণয় নিবেদনের মুহূর্তের উত্তেজনা পরক্ষণের কত বড় অবসাদে যে ডুবে যেত সে আমি ভুলিনি। যেন কার কত চুরি ডাকাতি সর্বনাশ করে ঘরে ফিরে এলুম এমনই মনে হতো। কিন্তু এমনই পোড়া কপাল যে অন্তর্যামীর এত বড় ইঙ্গিতেও আমার হুঁশ হয়নি। হবেই বা কী করে? কোনো দিন তো শিখিনি যে ভগবান মানুষের বুকের মধ্যেও বাস করেন। এ সবই তারই নিষেধ। মামা পাত্র দেখতে যাত্রা করলেন। যাবার সময় কতই না ঠাট্টা তামাশা করে গেলেন। মা মুখ চুন করে দাঁড়িয়ে রইলেন। মনে মনে বেশ বুঝলেন এ যাওয়া পণ্ডশ্রম, পাত্র তার কিছুতেই পছন্দ হবে না। কিন্তু আশ্চর্য, ফিরে এসে আর বড় ঠাট্টা বিদ্রুপ করলেন না। বললেন, হ্যাঁ, ছেলেটি পাস টাস তেমন কিছু করতে পারেনি বটে, কিন্তু মূর্খ বলেও মনে হলো না। তাছাড়া বড় নম্র, বড় বিনয়ী। আর একটা কি জিনিস গিরি জানিস, ছেলেটির মুখের ভাবে কি একটু আছে। ইচ্ছে হয় বসে বসে আরো 2 দণ্ড আলাপ করি। মা আহ্লাদে মুখখানি উজ্জ্বল করে বললেন, তবে আর আপত্তি করো না দাদা, মদ দাও, সুদূর একটা কিনারা হয়ে যাক।
মামা বললেন, আচ্ছা ভেবে দেখি। আমি আড়ালে দাঁড়িয়ে নিরাশার আশাটুকু বুকে চেপে ধরে মনে মনে বললুম, যাক, মামা এখনো মত স্থির করতে পারেননি। এখনো বলা যায় না। কিন্তু কে জানতো, তার ভাগ্নির বিয়ের সম্বন্ধে মতি স্থির করবার পূর্বেই তার নিজের সম্বন্ধে মতি স্থির করবার ডাক এসে পড়বে। যাকে সারা জীবন সন্দেহ করে এসেছেন, সেদিন অত্যন্ত অকস্মাৎ তার দূত এসে যখন একেবারে মামার শিয়রে দাঁড়ালো, তখন তিনি চমকে গেলেন। তার কথা শুনে আমাদেরও বড় কম চমক লাগলো না। মাকে কাছে ডেকে বললেন, আমি মত দিয়ে যাচ্ছি বোন, সুদূর সেইখানেই বিয়ে দিস। ছেলেটির যথার্থ ভগবানে বিশ্বাস আছে, মেয়েটা সুখে থাকবে। অবাক কাণ্ড! কিন্তু অবাক হলেন না শুধু মা। নাস্তিকতা তিনি দুচক্ষে দেখতে পারতেন না। তার ধারণা ছিল মরণকালে সবাই ঘুরে ফিরে হরি বলে। তাই তিনি বলতেন, মাতাল তার মাতাল বন্ধুকে যত ভালোই বাসুক না কেন, নির্ভর করবার বেলায় করে শুধু তাকে যে মদ খায় না। জানি না কথাটা কতখানি সত্যি। হৃদরোগে মামা মারা গেলেন। আমরা পড়লুম অকুল পাথারে। সুখে দুঃখে কিছুদিন কেটে গেল বটে, কিন্তু যে বাড়িতে অবিবাহিত মেয়ের বয়স 15 পার হয়ে যায়, সেখানে আলস্য ভরে শোক করবার সুবিধে থাকে না। মা চোখ মুছে উঠে বসে আবার কোমর বেঁধে লাগলেন। অবশেষে অনেক দিন অনেক কথা কাটাকাটির পর বিবাহের লগ্ন যখন সত্যি আমার বুকে এসে বিঁধল, তখন বয়সও 16 পার হয়ে গেল। তখনও আমি প্রায় এমনই লম্বা। আমার এই দীর্ঘ দেহটার জন্য জননীর লজ্জা ও কুণ্ঠার অবধি ছিল না। রাগ করে প্রায় ভর্ৎসনা করতেন। হতভাগা মেয়েটার সবই সৃষ্টি ছাড়া। একে তো বিয়ের কনের পক্ষে 17 বছর একটা মারাত্মক অপরাধ, তার উপরই দীর্ঘ গরমটা যেন তাকেও ডিঙিয়ে গিয়েছিল। অন্তত সে রাতটার জন্য যদি আমাকে কোনো রকমে মুচড়ে মাচড়ে একটু খাটো করে তুলতে পারতেন, মা বোধ করি তাতেও পেছুতেন না। কিন্তু সে তো হবার নয়। আমি আমার স্বামীর বুক ছাড়িয়ে একেবারে দাড়ির কাছে গিয়ে পৌঁছলুম, কিন্তু শুভদৃষ্টি হলো না। আমি ঠিক রাগে নয়, কেমন যেন একটা বৃতৃষ্ণায় চোখ বুজে রইলুম। কিন্তু তাও বলি, এমন কোনো অসহ্য মর্মান্তিক দুঃখ তখন আমি মনের মধ্যে পাইনি। ইতিপূর্বে কতদিন সারা রাত্রি জেগে ভেবেছি, এমন দুর্ঘটনা যদি সত্যি কপালে ঘটে, নরেন এসে আমাকে না নিয়ে যায়, তবু আর কারুর সঙ্গে আমার বিয়ে কোনো মতেই হতে পারবে না। সে রাত্রে নিশ্চয়ই আমার বুক চিরে ভলকে ভলকে রক্ত মুখ দিয়ে গড়িয়ে পড়বে। ধরাধরি করে আমাকে বিবাহ সভা থেকে বিছানায় তুলে নিয়ে যেতে হবে, এ বিশ্বাস আমার মনে একেবারে বদ্ধমূল হয়েছিল। কিন্তু কই, কিছুই তো হলো না। আরও 5 জন বাঙালি মেয়ের যেমন হয় শুভকর্ম, তেমনি করে আমারও সমাধা হয়ে গেল, এবং তেমনি করেই একদিন শ্বশুরবাড়ি যাত্রা করলুম। শুধু যাবার সময়টিতে পালকির ফাঁক দিয়ে সেই কাটালি চাপার কুঞ্জটায় চোখ পড়ায় হঠাৎ চোখে জল এলো। সে যে আমাদের কতদিনের কত চোখের জল, কত দিব্যি বিলাসার নীরব সাক্ষী। আমার চিতর গ্রামের সম্বন্ধটা যেদিন পাকা হয়ে গেল, ওই গাছটার আড়ালে বসেই অনেক অশ্রু বিনিময়ের পর স্থির হয়েছিল সে এসে একদিন আমাকে নিয়ে চলে যাবে। কেন, কোথায় প্রভৃতি বাহুল্য প্রশ্নের তখন আবশ্যকও হয়নি। আর কিছু না, শুধু যাবার সময় একবার যদি দেখা হতো। কেন সে আমাকে আর চাইলে না, কেন আর একটা দিনও দেখা দিলে না, শুধু যদি খবরটা পেতুম। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 4র্থ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।